জি, আমরা সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ড 2007 থেকে কিন্তু পরীক্ষাটা নেয় ওরা, 2010 ইউজ করে না। মাইক্রোসফট ওয়ার্ড 2007 আর 10 এর মধ্যে শুধু বেশ কম হলো এই জায়গাটাই। 7 এর মধ্যে এখানে গোল একটা বাটন থাকবে, ওইটাকে বলা হয় অফিস বাটন। আর মাইক্রোসফট অফিস 10 এর মধ্যে থাকবে কি ফাইল মেনু, বুঝতে পারছেন? জি, আমরা অফিস অ্যাপ্লিকেশন কোর্স মোটামুটি সবাই তো জানা আছে, কিন্তু আমি তারপরে নিচ্ছি। যেমন কি আমাদের অফিস বাটনের কাজ কি? আমাদের অফিস বাটনের কাজ হলো আমরা সর্বপ্রথম স্টার্ট বাটন থেকে, সবাই শুনতেছেন তো না? জি জি যে স্টার্ট বাটন থেকে আমরা প্রোগ্রাম মেনুতে গিয়ে এখান থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্সের যে সফটওয়্যার সবগুলো আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছুই এখানে আছে। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা অন করে নিব, এডিটিং স্ক্রিন এখানে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমি প্র্যাকটিক্যাল গুলো কাজ করি, কারণ আপনারা এই কোর্সের মধ্যে সবচাইতে বেশি প্র্যাকটিক্যাল আপনাদেরকে নেওয়া হবে বোর্ড পরীক্ষায়। মাইক্রোসফট যে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোর্সের উপর এই যে সাবজেক্ট যেটা আছে এটার উপর একটা প্র্যাকটিক্যাল নেওয়া হবে, প্লাস যে আপনার ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার একটা সাবজেক্ট, ওইটাতেও প্র্যাকটিক্যাল বেশি নেওয়া হবে। বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে ওগুলোতে তেমন প্র্যাকটিক্যাল নেওয়া হয় না, জাস্ট প্র্যাকটিক্যালটা খাতার মধ্যে বিভিন্ন রকম স্কেচ করে দেখাইতে বলে আর কি। তার থেকে ওই যে মোটামুটি থিওরিক্যালের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যায়, ঠিক আছে? যে এখন আমাদের আজকে প্রথম ক্লাসের মধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 বা 10 এর মধ্যে ক্লাস করতে গেলে অফিস অ্যাপ্লিকেশন ফাইল মেনুর মধ্যে যে কাজগুলো আছে প্র্যাকটিক্যাল ভাবে আমরা শিখি। সর্বপ্রথম আমরা একটা ডকুমেন্টস, ওয়ার্ড ডকুমেন্টস নেওয়ার পর এটাকে একটা সেভ এস দিব। সেভ এস দেওয়ার জন্য, ফাইলের নাম দেওয়ার জন্য আমরা সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর আমরা ধরে নিলাম ফাইলটা ডেস্কটপে জমা রাখবো বা ডকুমেন্টসে জমা রাখবো বা ডাউনলোডে জমা রাখবো, যে কোনো একটা জায়গায়। তখন ডেস্কটপে রাখলে ডেস্কটপটা সিলেক্ট করে ফাইলের নেমটা দিতে হবে, আইসিটি আইসিটি দিলাম ফাইল নেমটা, ডকুমেন্টস নেমটা। এখন সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে নামটা চলে আসলো, ঠিক আছে? এখন এরপর আসতেছে আপনার, আমি এখানে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সাবজেক্টের নামটা লিখলাম। এই সাবজেক্টের নামটা লেখার পর আমাদের এই লেখাগুলা যে আমি টাইপ করলাম এগুলা ফাইলের ভেতরে জমা রাখবো। হ্যাঁ, জমা রাখার জন্য আমাকে কিবোর্ডের মধ্যে যদি আমি কাজ করতে যাই কন্ট্রোল সেভে ধরে এস দিলে সেভ হয়ে যাবে, মানে সংরক্ষণ হয়ে যাবে। আর যদি আমি ম্যানুয়াল এখান থেকে করতে যাই তাহলে সেভ দিলে এগুলো সংরক্ষণ হয়ে গেছে। দেখি আমি একটু ক্লোজ করি। এখানে আইসিটি নামে একটা ডকুমেন্টস ওয়ার্ড ফাইল আছে, ওপেন করলাম। এখানে এই লাইনটা আছে। এখন দেখেন আমি আইটি জুন টাইপ করলাম। আইটি জুন টাইপ করে আমি সেভ করার আগেই কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেল বা ল্যাপটপ বন্ধ হয়ে গেল, ঠিক আছে? যে কোনো কারণে সেভ করার আগে, ধরেন আমি সেভ করার আগে বন্ধ হয়ে গেল, পরবর্তী সময় আমার ডকুমেন্টস ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু দ্বিতীয় লাইনটা কিন্তু এখানে আমার ডকুমেন্টসের ভিতরে সেভ নাই। কেন নাই? যেহেতু আমি এটা সেভ করার আগে বন্ধ হয়েছে। তাহলে এটার দ্বারা প্রমাণ হচ্ছে যে কি আমাদের সর্বপ্রথম একটা ওয়ার্ড ডকুমেন্টস নেওয়ার পর, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেওয়ার পর আমরা ডকুমেন্টসের নামটা প্রথমে একবার দিতে হবে। ধরেন আমরা 10 পেজের একটা প্রজেক্ট করতেছি। 10 পেজের প্রজেক্টের মধ্যে আমরা তো একসাথে বসেই 2-3 ঘন্টা টাইপ করে 10 পেজগুলো টাইপ করব না। হ্যাঁ, আমরা ধরেন এই যে পর্যায়ক্রমিকভাবে এখন আজকে 2-3 পৃষ্ঠা টাইপ করলাম, কালকে ফ্রি টাইমে আর 2-1 পৃষ্ঠা টাইপ করলাম, এভাবে করে একই ফাইলের মধ্যে আস্তে আস্তে করে 10 পৃষ্ঠাগুলো টাইপ করব। তো সেক্ষেত্রে আপনারা যদি টাইপ করতে গিয়ে যদি সেভ না করেন, পুরাটাই টাইপ করার পর কিন্তু ওই ডকুমেন্টসের লেখাগুলো ভেতরে সংরক্ষণ থাকবে না, ঠিক আছে? তো সেভ এবং সেভ এস গেল। এরপর ওপেন বোঝাতে বোঝাচ্ছে যে আমরা ধরেন একটা কম্পিউটারের মধ্যে একাধিক ফাইল সেভ করে থাকি। ধরেন এই ফাইলটার নামটা হলো আইসিটি, আর একটা ফাইল সেভ করলাম অন্য একটা কাজের জন্য। এভাবে করে আগের করা ডকুমেন্ট যদি ওপেন করতে যাই, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আগে আমরা যে ডকুমেন্টসটা করছি এখান থেকে চাইলে কি করতে হবে, এখানে আমাদের আগেও কিছু ফাইল আছে, কিন্তু আমরা কি করলাম, ধরেন এই ডকুমেন্টসটা ওপেন করলাম। এই ডকুমেন্টসটার মধ্যে এই ধরনের করে এটা দেওয়া আছে, বুঝতে পারছেন? এগুলা হিসাব নিকাশ একটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এরপর আসতেছে রিসেন্ট ডকুমেন্ট। তার থেকে আমরা যখন মোবাইলে কথা বলি আমাদের রিসেন্ট কিছু মোবাইল নাম্বার মোবাইলের মধ্যে জমা থাকে। সেম এখানেও আমরা রিসেন্ট যে ডকুমেন্টসগুলো ওপেন করছি সেগুলো কিন্তু এখানে জমা থাকবে। রিসেন্ট ডকুমেন্টসে গিয়ে দেখেন এখানে সিরিয়াল বা আছে, এখানে বিল্ডিং ফ্ল্যাট
ক্যালকুলেশন, এটা আমরা আইসিটি, এটা বর্তমানে রানিং ওপেন আছে। এবারে কভার পেজ, এভাবে অনেকগুলো ডকুমেন্টস এখানে দেখা যাচ্ছে। তার থেকে আপনি ধরে নেন রিসেন্ট কিছু কাজ করছেন, ওইখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করবেন, ওই ডকুমেন্টটা যেখানে জমা রাখছেন ওখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করে কিন্তু কাজ করতে পারতেছেন। অথবা আপনি একটা ফাইলে কাজ করা অবস্থায় রিসেন্ট ডকুমেন্ট ক্লিক করে ধরেন এই কভার পেজটা ক্লিক করার সাথে সাথে এখানে পাসওয়ার্ড খুঁজতেছে, ধরেন পাসওয়ার্ডটা আমার জানা আছে, আমি দিলাম, হ্যাঁ ডকুমেন্টসটা ওপেন হয়ে গেল। বুঝতে পারছেন? এটা আমাদের একটা কভার পেজ, আমি কাজ করছিলাম যার কারণে এটা রিসেন্টের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এরপর আসতেছে আপনার নিউ। আমি এই ডকুমেন্টস এর মধ্যে কাজ করা অবস্থায় আমি আরেকটা ডকুমেন্টস ওপেন করব, ক্রিয়েট করব। কেন? আমরা অন্য একটা কাজ করার জন্য। এই ডকুমেন্টস এর ভেতরে কিন্তু আমি টাইপ করব না, আমরা নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট করব, এখানে আমি কাজগুলো করব। সেই ক্ষেত্রে এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস সিলেক্ট আছে, ক্রিয়েটে ক্লিক করব। এখানে দেখেন ক্রিয়েটে ক্লিক করব, সাথে সাথে আরেকটা নতুন ডকুমেন্টস চলে আসছে। এই ডকুমেন্টস এর নাম আমরা এখান থেকে গিয়ে এই যে এখানে ফাইল মেনুতে গিয়ে এখানে অফিস 2007 দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। 10 দিয়ে হয়, এটা একটা অফিস 2010, 10 আর 7 সেম, জাস্ট এই বাটনটা বেশ কম, এটা একটা গোল বাটন থাকবে। হ্যাঁ, এখানে কি করব আমরা এখন সেভ এস করতে পারবো, সেভ এস ফাইলের নাম দিতে পারবো। হ্যাঁ, তো এখন ডকুমেন্টস 1 দেওয়া আছে, ডকুমেন্টস 1 দিয়ে আমরা সেভ করতে পারবো, অথবা আপনার নাম দিতে পারেন, আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে ডকুমেন্টস এর নাম দিয়ে ডকুমেন্ট 1 দিয়ে সেভ হয়ে গেছে। এর আগে কিন্তু আমাদের এই ডকুমেন্টসটা ছিল। এটা হলো ক্রিয়েটের কাজ, নিউ ডকুমেন্টস এর কাজ। এরপর সাধারণত আমরা যারা অফিসিয়ালি কাজ করি, অনেকে হয়তো আমরা মাইক্রোসফট অফিসে কাজ করি, প্রিন্টের ব্যাপারটা হলো আমরা এখানে যে ডকুমেন্টসের মধ্যে যে লেখাগুলো টাইপ করছি ওগুলো প্রিন্ট করে বের করব। এখান থেকে প্রিন্ট। এখন কথা হলো আমাদের এই ল্যাপটপে তো প্রিন্টার সংযুক্ত নাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডকুমেন্টসটা। যেমন কি আমাদের যদি একাধিক পেজ থাকে, সবগুলো পেজ প্রিন্ট দেওয়ার জন্য আমরা এখানে প্রিন্ট প্রপার্টিসে গিয়ে যদি প্রিন্টার সংযুক্ত হয়, এখানে প্রিন্টার নামটা চলে আসবে। এরপর আপনার প্রিন্টে ক্লিক করলে সবগুলা পেজ প্রিন্ট হয়ে যাবে। আর যদি মনে করি আমার সবগুলা পেজ প্রিন্ট দিব না, আমি 1 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এভাবে নির্দিষ্ট কিছু পেজ প্রিন্ট দিব, তাহলে এখানে পেজের মধ্যে 1, 1 দিলাম, 3 দিলাম, এভাবে করে চাইলে কমা দিয়ে দিতে পারবো। নাম্বার অফ কপি, এটার অর্থ হলো কি আমরা এখানে যে পেজগুলো টাইপ করে দিচ্ছি এগুলো যদি 2 সেট প্রয়োজন হয় 2, 3 সেট প্রয়োজন হলে 3 দিব। হ্যাঁ, এরপর যদি এটা হলো কি নাম্বার অফ কপির সিস্টেম, আর এটা হলো নির্দিষ্ট কিছু পেজ। আর যদি আমি সবগুলো পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখানে টাইপ করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে ওই সবগুলো পেজ যদি একাধিক সেট প্রয়োজন হয়, কপি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার অফ কপিটা এডিট করে দিয়ে প্রিন্ট দিলে প্রত্যেকটা সেট আকারে বের হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হলো অফিস বাটনের কাজ। এরপরে যেহেতু আমাদের খুব দ্রুত এই কোর্সটা শেষ করতে হবে, আমি আজকে হোম ট্যাব পুরোটাই শেষ করব। হোম ট্যাবের কাজ হলো আমি এই লেখাটাকে সিলেক্ট করছি। এখানে দেখেন কাট আছে, কপি আছে, পেস্ট আছে, এই তিনটার কাজগুলো আমি কিবোর্ড দিয়ে করতেছি। আমি চাইলে এখান থেকে করতে পারি। প্রথমে মাউসের সাহায্যে সিলেক্ট করব, ঠিক আছে? মাউসের সাহায্যে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম, অথবা এখান থেকে কপি ক্লিক করলো কপি হবে। দেখেন আমি মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কপিটা আসছে, কপি নিলাম। কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, অথবা এখানে পেস্ট ক্লিক করলো এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? যে একটা কন্ট্রোল এক্স দিলে এটা কাট হবে আর কি। জি জি। এখন ধরেন এটা হলো কপি করলাম, আমি একাধিক পেস্ট করলাম কাজের কিছু সুবিধার্থে। এখন ধরেন এই লেখাটাকে আমি বোল্ড করব, বোল্ড মানে গাঢ় করা। এই লেখাটাকে আমি ইতালিক করব, একটু তির্যক করা, একটু বাঁকা বাঁকা টাইপের হয়ে গেছে দেখেন। এই লেখাটাকে আমি আন্ডারলাইন দিব। আন্ডারলাইন চাইলে এখান থেকে আমি চেঞ্জ দিতে পারবো আমার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? তাহলে এখানে 3টা লাইন আসছে না? এখন যে কার্ডের প্রশ্নটা, আমি কিন্তু আগে কার্ড শব্দটার এই যে কাজ দেখাই নাই, কিন্তু কার্ডের দেখাইনি কেন? আমি এই লাইনটা কাট করে নিচে নিয়ে যাব। এটা যেহেতু ব্যতিক্রম লাইন, একের লাইন কাট করতে গেলে তো বোঝা যাবে না যে এটা আমি নিচে গেছে কিনা, ঠিক না? মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে কাট হচ্ছে, আর মাউসের সাহায্যে কন্ট্রোল এক্স দিলেও কাট হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, আবার এখানে ক্লিক করলেও কিন্তু পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে উপর থেকে লাইনটা কেটে নিচে চলে আসছে না? এই যে আমি এখানে 3টা অপশন শিখালাম, কপি, কাট, পেস্ট, ঠিক আছে? এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা কিন্তু অনেকে হয়তো জানেন না। দেখা যাচ্ছে আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, এটাকে এখানে গ্রো ফ্রন্ট দিয়ে বড় করলাম। বড় করার পর এখান থেকে একটা কালার দিলাম। তাহলে এই লাইনের মধ্যে আমরা কি করলাম? এই লাইনের মধ্যে আমরা কালার ইউজ করলাম। আমার কথা বুঝতেছেন?
জি জি যদি বলেন যে আমি স্লো ক্লাস নেওয়ার জন্য আমি স্লো নেব, আপনারা না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? কারণ অনলাইনে জি ক্লাস জি নিচ্ছে তো আপনারা যদি চুপ হয়ে থাকেন আমি বুঝতে পারবো না ব্যাপারটা, একটু সারা শব্দ করবেন, ঠিক আছে? তার থেকে আমাদের অনলাইন হচ্ছে ঠিক আছে, কিন্তু ক্লাসটা অফলাইন থেকেও ভালো হতে হবে। আচ্ছা জি জি। এরপর আসতেছে ধরেন যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এই লাইনটাকে আমরা রেড কালার দিলাম, বোল্ড করলাম, এই যে ফ্রন্ট সাইজ বড় করলাম, এখান থেকে ফ্রন্ট সাইজ বড় করলাম, এই যে এতগুলো অনেকগুলো কাজ করলাম না? কিন্তু এই যে এই লাইনের মধ্যে তো কোনো কাজই করে নাই, জাস্ট অনলি টাইপ করছি। এখন আমি চাচ্ছি যে এই লাইনের মধ্যে যতগুলো ডিজাইন আমরা অ্যাপ্লাই করলাম, যেমন কি আবার সিলেক্ট করে এখান থেকে আবার ফ্রন্ট ডিজাইনটাও চেঞ্জ করে দিলাম, ফ্রন্ট ডিজাইনটাও চেঞ্জ করলাম। এখন এখানে অনেকগুলা কাজ হয়ে গেল না? অনেকগুলা কাজ হয়ে গেল। এখন আমরা একটু করে সিলেক্ট করব, যে কোনো একটা অক্ষর বা একটু করে সিলেক্ট করব, ঠিক আছে? একটু করে একটা অক্ষর সিলেক্ট করলে হবে। সিলেক্ট করার পর এটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার, ঠিক আছে? ফরম্যাট পেইন্টারটা ক্লিক করে আমি এই লাইনটাকে মাউস দিয়ে সিলেক্ট করে দিলাম, সাথে সাথে নিচের এতগুলা ডিজাইন আমি এখানে যে 5টা 6টা ডিজাইন করছি, ফ্রন্ট চেঞ্জ করছি, কালার দিলাম, এরপরে ফ্রন্ট বড় করলাম, তো বোল্ড করলাম। একটা একটা ফাংশনের সাহায্যে কিন্তু আমরা সাথে সাথে এটা চেঞ্জ করে ফেলতে পারছি। কিভাবে দেখেন, একটু করে সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার সিলেক্ট করলাম, খেয়াল করছেন? হয়ে যাচ্ছে খুব সহজেই, এ ধরনের কাজগুলো হয়ে যায়। কিন্তু আমি যদি এটা হুবহু করতে চাই ফাংশনগুলো আলাদা আলাদা হবে, আমাদের অনেক সময় লাগবে, প্লাস যতগুলো ফাংশন অ্যাপ্লাই করছি ওগুলো মিলাইতে গেলেও কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে? এখন আসতেছে আমাদের এসকিআর। অনেক সময় আমরা গণিত প্রশ্ন করার সময় এক্স এসকিআর দিব, এখন টোটা তো উপরে উঠতেছে না, এটাকে সিলেক্ট করে এখানে এসকিআর দিয়ে টোটা চাইলে উপরে উঠে দিতে পারবো, ঠিক আছে? এরপর আসতেছে যে এটা উপরে তোলার পর আমরা টাইপ করব, কিন্তু আমি কি টাইপে অ্যাঙ্গেলে করব? অ্যাঙ্গেলে করব না, আমি এক্স অ্যাঙ্গেলে করতে হবে না? এক্স অ্যাঙ্গেলে করতে গেলে আমাদের এখান থেকে ফাংশনটা অফ করে এরপর আবার টাইপ শুরু করতে হবে। বুঝতে পারছেন এই বিষয়গুলো? এগুলো হলো গণিত প্রশ্ন করার সময় প্রয়োজন হয় আর কি। এরপর আসতেছে এটা, যে এটা এক্স দিলাম, এটাকে নিচের দিকে নিব, এভাবে করে টাইপ করা যায়। নেওয়ার পর কিন্তু ফাংশন অফ করে আবার একটা কাজ করতে হবে, না হলে টুর অ্যাঙ্গেলে কি হয়ে যাবে, টাইপ হয়ে যাবে। এখন এটা আসতেছে, এখন সিলেক্ট করলাম, এখানে বিভিন্ন রকম ডিজাইনগুলো আছে, দেখেন চেঞ্জ হচ্ছে। চাইলে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো, আবার চাইলে এখান থেকে ফ্রন্টটাও বড় করে নিতে পারি। এরপরে সিলেক্ট করলাম, সরি, এখান থেকে একটা কালার নিলাম, সিলেক্ট করে দিলাম, লেখার ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ হয়ে গেল। আমাদের ফ্রন্টের কাজ শেষ। এখানে কি সবগুলো বুঝছেন নাকি আরবার দেখাবো? কোনটা বুঝেন একটু বলবেন? বুঝছি স্যার, সবগুলো যে বুঝছি। যে কারণে যে আমি নিজেও জানি আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আপনাদের অনেকের ধারণা আছে, তার থেকে এটা একদম তো প্রাথমিক লেভেলের একটা কোর্স। তো না স্যার, তারপর রিভাইজ করাটা ভালো স্যার, রিভাইজ রিভাইজ করবো, করাটা ভালো। কারণ মূল বিষয়টা কি জানেন, এই যে পুরো জি কোর্সের মধ্যে আমাদের যেটা আমরা দেখি বোর্ড পরীক্ষায়, যে প্র্যাকটিক্যালে গিয়ে অনলি অফিস অ্যাপ্লিকেশন এটার থেকে আপনার বায়োডাটা টাইপ করাবে, আপনাদের কনফার্ম বাংলা ইংরেজি বায়োডাটা যে কোনো একটা দিবে। আর গ্রাফিক্স এর মধ্যে আপনাদেরকে ভিজিটিং কার্ড বা যে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা, এই ধরনের কিছু ফাংশন গুলাই কিন্তু কম্পিউটার ওনারা প্র্যাকটিক্যাল নিবে বাধ্যতামূলক, এটা আমরা জানি, কারণ এগুলার টিচার অ্যাভেলেবেল, প্র্যাকটিক্যাল একটু ভালো করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু বাট জি স্যার। অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, পাইথন বা ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, ওই সাবজেক্ট গুলো দেখা যাচ্ছে যে আপনাদের এত এই কঠিন করে প্র্যাকটিক্যাল নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওইখানে কম্পিউটার গুলো অতটুক যা বা টিচার এই ওই লেভেলের টিচার নাই, তখন ওনারা কি করে কাগজের মধ্যে একটা মোটামুটি প্র্যাকটিক্যালটা শো করাই দেয়, মানে বিভিন্ন অপশন গুলো আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই যে আইসিটি এন্ড কম্পিউটার অফিসিয়ালিটি জানা থাকলেও কিন্তু আমরা এমনভাবে শিখতে হবে যেন দুইটা প্র্যাকটিক্যাল যেগুলো নিবে ওই প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে কিন্তু অন্যান্য প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারগুলো কিন্তু দিয়ে দেয়। বুঝতে পারছেন? সেই জন্য এটা আমরা জানা থাকলেও এই দুইটা সাবজেক্ট ভালো করে প্র্যাকটিক্যাল শিখতে হবে। এখন আমাদের আসতেছে প্যারাগ্রাফ গ্রুপ। প্যারাগ্রাফ গ্রুপে আমাদের কি কি আছে দেখেন, আমি একটু লেখা টাইপ করতে হবে, একটু টাইপ করে নিই।
হ্যাঁ, এটা কপি করতেছি আমি, সমস্যা নেই। একটা প্যারাগ্রাফ বানাচ্ছি আর কি, কপি করে প্যারাগ্রাফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা করলাম। এখন দেখেন সিলেক্ট করলাম, এটাকে বর্তমানে আছে অ্যালাইন টেক্সট লেফট অপশনে। এটা সেন্টার মানে আমরা দুই দিকে সেন্টার করে দিব। এটা হলো অ্যালাইন টেক্সট রাইট মানে এদিকে সমান থাকবে, এদিকে এলোমেলো। এই যে আবার আমাদের সাধারণত এভাবে আমরা টাইপ করি জাস্টিফাই, আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ জাস্টিফাই আকারে রাখবো, তখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু প্রিন্ট যদি এভাবে আমরা প্রিন্ট দিয়ে দিতে পারি কিন্তু দেখতে সুন্দর দেখাবে না, বাট আমরা যখন জাস্টিফাই করে দিব তখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক না? এরপর আসছে লাইন স্পেসিং। এই লাইন থেকে এই লাইনের একটা কিন্তু দূরত্ব আছে, এখান থেকে দূরত্ব সাধারণত আমাদের এটা অনেক সময় ব্যবহারিক মৌখিক পরীক্ষায় ধরে যে আমাদের একটা ডিফল্ট কত লাইন স্পেসিং কত থাকে 1.15, অনেকে বলতে পারে না। হ্যাঁ, এটা হলো ডিফল্ট থাকবে 1.15। 1.5 হলে স্পেস একটু বেড়ে গেছে দেখেন, আবার 2 হলে আরেকটু বাড়ছে দেখেন, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা। এভাবে করে আমরা বাড়াই কমাই দিতে পারি, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে। এরপর আস্তে আস্তে আপনার কালার করা, এটা হলো আপনার লাইনের ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার আর কি। যতটুকু প্যারাগ্রাফ সিলেক্ট করবো তত তার ব্যাকগ্রাউন্ডে কালারটা হয়ে যাচ্ছে, এই কালারগুলো। হ্যাঁ, এরপর আস্তে আস্তে আপনার অনেক সময় আমরা এইগুলোকে বলা হয় সিম্বল, বেলের লাইব্রেরি। এই বেলের লাইব্রেরিগুলো কিভাবে করে, যেমন কি আমরা অনেক সময় বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা 1 2 3 সিরিয়াল করে কাজ করি না, তখন দেখা যাচ্ছে আমরা 1 2 3 সিরিয়াল করে কাজ করবো না, এখানে ব্লেডগুলো দিয়ে দিব। এখান থেকে এটা দিলাম, ধরেন আমি আইটিজুন লিখলাম, এন্টার দেওয়ার সাথে সাথে এটা আসতেছে, বেলেটটা আসতেছে, আইটিজুন লিখলাম, এখানে কম্পিউটার লিখলাম। এভাবে ধরেন আমরা বিভিন্ন কিছু লেখার সময় এন্টার দেওয়ার পর পরে এই বেলেটটা চলে আসবে, ঠিক আছে? এভাবে করে আমরা চাইলে এখান থেকে এগুলা ইউজ করতে পারি। আর একটা বিষয় হলো এটা হলো নাম্বারিং। নাম্বারিংটা হলো কি, আমি বেলেট দিব না, বাস আমি নাম্বারিং হিসেবে করব কাজটা। সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন 1 2 ফুল স্টপ দিয়ে আছে, ব্র্যাকেট দিয়ে আছে, রোমান সংখ্যা আছে, এবিসিডি গুলো, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু নাম্বারিং গুলো শো করছে। আমার থেকে যেটাই প্রয়োজন হয় আমি যে কোনো একটা চুজ করে নিলাম। দেখেন এখানে আইটিজুন লিখলাম, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন বিটা চলে আসছে, কম্পিউটার লিখলাম, ওই যে উপরে যে কাজটা করলাম একই কাজ, বাট দুই ধরনের করা হচ্ছে, এটা বেলুট দিয়ে হচ্ছে, এটা কি নাম্বারিং দিয়ে হচ্ছে। আর এটাও নাম্বারিং, একই কাজ দুই দিকে দিছে, আমরা একটা করলে হচ্ছে, সমস্যা নেই। এখানে কিছু কিছু জায়গায় একই কাজ 2 3 জায়গায় দিছে। হ্যাঁ, এটা আর এটা সেম কাজ। এরপর আস্তে আস্তে আপনার সিলেক্ট করলাম, এটা হলো আপনার ইন্ট্রান্স ইন্ডেন্ট, ডান দিকে যাওয়া। দেখেন প্যারাগ্রাফটা ডান দিকে নিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা যখন নিজেদের সিভি রেডি করি এই ধরনের কিছু কাজ আমাদের পড়ে যায়, এগুলো খুব কমই হয় কাজগুলো। ডান দিকে যাওয়া, আবার ডিসক্রাস ইন্ডেন্ট, পূর্বাবস্থায় ফিরে আসা। এটা কন্ট্রোল জেড দিলেও কিন্তু চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল জেড মানে আনডু দিলেও চলে আসবে। এই দুইটা ফাংশনের কাজ দেখেন, এই আনডু আর রিডু। দেখতেছেন ওই যে আমি কাজগুলো করছি, আনডু দিয়ে আমি আগের অবস্থায় চলে যাচ্ছি, আবার রিডু দিলে পূর্ব অবস্থায় ফিরে আসতেছে। কিন্তু এই কাজটা কিন্তু আমরা এইদিকে ইনক্রিজ ইন্ডেন্ট ডিসক্রিজ ইন্ডেন্ট দিয়ে করছি, বাট এখানে আনডু রিডু দিয়েও করা যায়। তার থেকে একই কাজ দুই দিকেই দেওয়া আছে। হ্যাঁ, আর স্টাইলিং, এই প্যারাগ্রাফটা সিলেক্ট করা আছে, এখন আমরা এই স্টাইলটা ইউজ করছি। এখানে আমাদের ক্লিক করলে অনেকগুলো স্টাইল আছে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার থেকে স্টাইলিংটা আমরা কেন ইউজ করব, অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা খুব তাড়াহুড়ার মধ্যে একটা প্যারাগ্রাফ ডিজাইন করতে গেলে এখান থেকে ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, ইটালি করা, কালার চয়েস করা একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু ওদের রেডিমেড স্টাইল দেওয়া আছে, দেখেন জাস্ট ক্লিক করে দিব, সাথে সাথে স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন কালার ইটালিক হয়ে গেছে, ফ্রন্টটা চেঞ্জ হয়ে একটা স্টাইল দাঁড়ায় গেছে খুব সহজে। হ্যাঁ, আর এরপর আসতেছে ফাইন্ড আর রিপ্লেস। ফাইন্ড রিপ্লেসের কাজ, ফাইন্ড মানে খুঁজে নেওয়া, ফাইন্ড অর্থ খুঁজে নেওয়া। আমি আমার ডকুমেন্টসের মধ্যে একটা ওয়ার্ড খুঁজে নিব, যেমন কি কম্পিউটার ওয়ার্ডটা খুঁজে নিব, কম্পিউটার টাইপ করলাম, ফাইন্ড নেক্সট। দেখেন যতগুলো কম্পিউটার আছে একটা একটা সিলেক্ট হবে, ফাইন্ড নেক্সট সিলেক্ট হচ্ছে, ফাইন্ড নেক্সট, সবগুলো কম্পিউটার একটা একটা সিলেক্ট হচ্ছে, বুঝতে পারছেন? এভাবে করে করে সবগুলো ওয়ার্ড খুঁজে নিতে পারবো। এরপরে রিপ্লেসের কাজ হলো, রিপ্লেসের কাজ হলো আমি আমার যতগুলা কম্পিউটার আছে সবগুলা কম্পিউটার ওয়ার্ডকে আমি মোবাইলে পরিণত করব। কম্পিউটার ওয়ার্ডের পরিবর্তে রিপ্লেস করে মোবাইল দিব। এখন আমি যদি সবগুলো একসাথে করতে চাই, রিপ্লেস অল দিলে সবগুলো কম্পিউটার শব্দগুলো একসাথে মোবাইল হয়ে যাবে। আর আমি যদি কম্পিউটারগুলো তোর মোবাইল হয়ে যাবে, আর আমি যদি একটা একটা করতে চাই, ধরেন আমার সবগুলো কম্পিউটার মোবাইল করবো না, আমি নির্দিষ্ট জায়গায় হয়তো আমার টাইপ মিস্টেকের কারণে কম্পিউটারের জায়গায় মোবাইল টাইপ করে দিচ্ছি, মোবাইলের জায়গায় কম্পিউটার টাইপ করে দিচ্ছি, আমি দেখে দেখে একটা একটা সংশোধন করবো। তখন রিপ্লেসে যাবো, দেখেন যেখানে সিলেক্ট, দেখেন এটা মোবাইল হয়ে গেছে, ঠিক না? এর পরেরটা এটা কম্পিউটার সিলেক্ট আছে না,
এটা কিন্তু আমি মোবাইল করবো না, এটা আমার কোনো কারণে এটা কম্পিউটারে থাকবে, তখন আমি ফাইন নেক্সট দিয়ে ক্রস করে চলে যাবো। দেখেন এটা আর মোবাইল হয় না কিন্তু। এই এখন যেটা সিলেক্ট আছে এটা আমি কিন্তু মোবাইল করব, রিপ্লেস মোবাইল হয়ে গেছে দেখেন। এটা আমি মোবাইল করব না, নেক্সট ফাইন নেক্সট, ঠিক আছে। এইভাবে করে কি করা যাবে, আমাদের শব্দগুলো পরিবর্তন করা যাবে, ঠিক আছে। জি স্যার। আর এখান থেকে সিলেক্ট অল বোঝাতে আমরা কন্ট্রোল সেভে ধরে মাউসের সাহায্যে সরি কিবোর্ডে কন্ট্রোল সেভে টাইপ করলে সিলেক্ট অল হয়ে যাচ্ছে, মানে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাওয়া, সেটা এখান থেকেও করা যায়, ঠিক আছে। তো আজকে আরো একটু ক্লাস নিচ্ছে আমাদের। এটা হোম মেনুটা গেল, ইনসার্ট মেনু শেষ করব আগামী ক্লাস, আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেষ করবো ইনশাল্লাহ। তার থেকে আমাদের এই কোর্সটা আমরা 5 ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ, ঈদের আগেই। আমরা আমাদের যেন একটা সাবজেক্টের ক্লাস শেষ হয়, আমরা ওই লক্ষ্যমাত্রা নিয়ে সামনের দিকে যাব। আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেকেই দেখতেছে অনুপস্থিত, তো আমরা দেখি ইনশাল্লাহ এটার ভিডিও টিউটোরিয়ালগুলো যখন আমরা আপলোড করে দিব সবার সাথে যোগাযোগ করলে অবশ্যই সবাই উপস্থিত থাকবে। আর যেহেতু অনেকে হয়তোবা এটা আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে এক্সপার্ট বিদায় হয়তোবা অনুপস্থিতের হারটা বেশি হতে পারে, সেটা যোগাযোগ করলে বোঝা যাবে। তো আমি আজকে ইনসার্ট সহ নিয়ে দিচ্ছি। তো ইনসার্টের মধ্যে দেখেন কভার পেজ, সাধারণত এই যে আমরা যে কোনো একটা ডকুমেন্ট রেডি করবো, একটা কভার পেজ দিতে হবে না, বইয়ের কভার পেজ, একটা ফাইলের কভার পেজ, একটা অ্যাসাইনমেন্টের কভার পেজ, ঠিক না। তো এখন ধরেন কভার পেজগুলো রেডি করতে কিন্তু নিজেদের একটা সময়ের প্রয়োজন হয়। এখন ধরেন আমার অতটুকু যদি সময় না থাকে, এখানে কিছু কভার পেজ রেডি করে দেওয়া আছে, আমরা পেজটা এখান থেকে নিব, জাস্ট আমি নিজের মতো করে এডিট করে নিব। সেক্ষেত্রে আমি এখান থেকে প্রথমে একটা কভার পেজ চুজ করে নিতে হবে। দেখেন কভার পেজ চলে আসছে, হ্যাঁ। এখানে ডেট দ্য ডকুমেন্ট টাইটেল দ্য ডকুমেন্ট টাইটেল, হ্যাঁ। এখানে ডকুমেন্ট টাইটেলের মধ্যে আইসিটি পদ্ধতিটা আবার একটু বলতেন। হ্যাঁ আবার বলতাম, হ্যাঁ ওকে দিচ্ছি। ধরেন আমরা অনেক সময় বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট বা বইয়ের কভার পেজ এভাবে রেডি করে একটা অ্যাসাইনমেন্ট জমা দিব একটা অফিসের মধ্যে, বা আমার স্টাডির ক্ষেত্রে। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় একটা কভার পেজ অবশ্যই করে দিতে হবে, না হলে আমি বুঝবো কিভাবে যে এটা কিসের উপর একটা ডকুমেন্ট জমা দিল, ঠিক না। তো সেক্ষেত্রে ধরেন কভার পেজে যাব, এখানে অনেকগুলো কভার পেজ রেডিমেড করা আছে, কিন্তু সফটওয়্যার থেকে দিয়ে দেওয়া আছে। আমি যে কোনো একটা কভার পেজ আমি নিজের মতো করে চুজ করে নিলাম। কভার পেজটা চলে আসলো না, তার থেকে এটার অর্থ হলো কি ডিজাইন করতে হবে। আমি জুম আউট করে দেখাচ্ছি, দেখেন এই কভার পেজটা চলে আসলো। এই পেজটার মধ্যে আমি এমন কিছু লেখা টাইপ করে দিব আমার ডকুমেন্টটা কি সম্পর্কীয় কভার পেজ দেখে যেন বুঝতে পারে, ঠিক আছে। টাইটেল টাইপ দ্য ডকুমেন্ট টাইটেলের মধ্যে এটা যেহেতু আমাদের আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটা আমি টাইটেল দিলাম ইয়ার, টোডে দিয়ে দিলে হচ্ছে টোডে, হ্যাঁ। এখানে সাবটাইটেলের মধ্যে এখানে ভেতরে সাবটাইটেলের মধ্যে একটা কাজ করতে পারেন, আপনার নাম দিলেন, ধরেন মোহাম্মদ আনিস দিলাম, একটা নাম দিলাম। এরপরে ধরেন এখানে সাবটাইটেলের মধ্যে যে আপনি যে ডকুমেন্টটা রেডি করছেন, এখানে কিছু টপিকস এখানে নিয়ে আসবেন সংক্ষিপ্ত আকারে, গুরুত্বপূর্ণ টপিকসগুলো, ঠিক আছে। নিয়ে আসলে তখন যখন আপনি এই কভার পেজটা আপনার ডকুমেন্টের সাথে উপরে দিয়ে বাইন্ডিং করে দিবেন বা ফিন আপ করে দিবেন, তাহলে একজন টিচার সাবজেক্টের নাম, ইয়ার, এরপরে স্টুডেন্ট নেম বা যেখানে ডকুমেন্টস টপিকসগুলো দেখার সাথে সাথে বুঝতে পারবে যে ভেতরে কি আছে, ঠিক না। এটা হলো কভার পেজের কাজ, বুঝতে পারছেন। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আসলে এটা প্রয়োজন নাই কেন বলতেছি জানেন। ধরেন আপনি অটোমেটিকলি একটা পেজে যখন টাইপ করেন, পেজ শেষ হলে কি আবার পেজকে আনতে হবে নাকি, ব্ল্যাঙ্ক পেজ আনতে হবে না, অটোমেটিকলি তো পেজ একটার পর একটা আসতেই থাকবে, ঠিক না। এটার অর্থ হলো ধরেন আমি এই পেজের মধ্যে অর্ধেক কাজ করছি, নিচে আর একটা পেজে কাজ করতে চাচ্ছি, তাহলে নিচে টাইপ করতে করতে এক সময় শেষ হলে তার একটা পেজ চলে আসবে। সেক্ষেত্রে আমরা চাইলে ক্লিক করলে ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসতেছে, মানে এই পেজের মধ্যে বাকি টাইপগুলো না করেই আর একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসতেছে, ঠিক আছে। আর পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজ এক কথা, পেজ ব্রেক দিলে পেজ একটা চলে আসবে, দেখেন চলে আসছে, একটার পর একটা আসতেছে। এরপর আসতেছে ট্যাবলের কাজ হলো আমরা অনেক সময় রুটিন অনুযায়ী কিছু কাজ করে ট্যাবল ড্র করব রুটিন এর ক্ষেত্রে, বা আমাদের এই যে ফরম্যাট আকারে কিছু স্টুডেন্টের একটা তালিকা রেডি করব যেটার মধ্যে ট্যাবল আকারে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আমাদের রো আর কলাম কয়টা লাগবে, রো প্রথমে কলাম কয়টা লাগবে, ধরেন 5টা কলাম লাগবে, 5টা কলাম। রো কয়টা দরকার আছে, আমার রো দরকার আছে ধরেন 10টা, কিন্তু এখানে হচ্ছে তো সর্বোচ্চ 8টা, তাহলে এখানে তো আর বেশি করা যাচ্ছে না, ঠিক না, সমস্যা পড়ছেন না। এখন এটা কিভাবে করবেন বলেন,
দেখেন সমস্যাটা সমাধান করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। আমরা যদিও বা এখানে রেডিমেড কিছু টেবল ড্র করার সিস্টেম দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে করব না, আমরা করব ইনসার্ট টেবল। হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে করলে আপনার কোনো ঝামেলা নেই, ওইখান থেকে করলে নির্দিষ্ট পরিমাণ করতে পারবেন। আমার রো লাগবে, কলাম লাগবে 5টা, রো লাগবে ধরেন 20টা, টাইপ করে দিলাম ওকে, 5টা কলাম 20টা রো চলে আসবে, ঠিক আছে। এখন আসলো আমি এখানে টাইপ করলাম, এখানে আমরা বিভিন্ন কিছু টাইপ করে নিলাম। দেখেন করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে 2টা রো আমি বেশি করে ফেলছি, এই 2টা রো খালি করে আছে, প্রয়োজন নাই। আপনি কি এগুলো না কেটে এভাবে রেখে দিবেন? রেখে দিলে তো প্রিন্টটা সুন্দর দেখাবে না, হ্যাঁ। তখন আপনি করবেন কি জানেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেসটা দিবেন, ওকে দিবেন, কেটে যাবে, বুঝতে পারছেন? মাউস থেকে ব্যাক স্পেস দিয়ে ওকে দিলে কেটে যাবে। অথবা আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় আপনারা দেখছেন এই 2টা মিলে একটা কলাম হবে, এখানে 2টা মিলে 2 কলামে মিলে একটা লেখা হবে, দ্বিতীয় কলামে গিয়ে সেপারেট লেখা হবে। সেই ক্ষেত্রে কিভাবে করবেন? এই মাঝখানের লাইনটা যে আপনি ডিলিট করতে হবে। এই কলামটা টেবলটা ড্র করার সাথে সাথে দেখেন ডিজাইন একটা ট্যাব, লেআউট একটা ট্যাব, 2টা ট্যাব কিন্তু এক্সট্রা চলে আসছে, যেগুলো কিন্তু আগে ছিল না। আমি কলামের ভেতরে কার্সার রাখছি বিধায় 2টা শো করতেছে, কলামের বাইরে কার্সার রাখছি সাথে সাথে ট্যাবগুলো চলে গেছে। আছে ট্যাবগুলো নাই, আমি কলামের ভিতরে কার্সার রাখলাম সাথে সাথে ট্যাবগুলো শো করতেছে। এই 2টা ট্যাবের কাজ হলো কলামকে বিভিন্ন রকম মডিফাই করা, ডিজাইন করা, এই 2টা ট্যাবের কাজ। দেখেন এই মাঝখানে একটা লাইন আমি ডিলিট করতে হবে, ইরেজার একটা শব্দ দেখেন, ইরেজার, এটা ক্লিক করব, এখান থেকে মাঝখানে লাইনে এসে ক্লিক করলাম, সাথে সাথে ডিলিট হয়ে গেল। এখন আমরা 2টা লাইনে মিলে একটা লেখা টাইপ করব, পরে গিয়ে আলাদা আলাদা হবে। অনেক সময় কিন্তু এভাবেও হয় আবার, কিন্তু দেখেন আমি এখানে নিচে এই 2টা মিলে একটা হবে, এই মাঝখানে একটা ডিলিট করব। দেখেন তার থেকে আমরা চাইলে কলামটাকে ইরেজারের মাধ্যমে ডিলিট করে আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী সাজাতে পারি, ঠিক আছে। এরপর আবার দেখা যাচ্ছে যে আপনি ভুল করে ডিলিট করতে হবে দ্বিতীয়টা, এখন ডিলিট করে দিয়েছেন প্রথমটা, এখন আপনার থেকে এটা ভুল হয়ে গেল না? তাহলে কি সবগুলা কাজকে আবার করবেন? আবার করার প্রয়োজন নেই। তখন আপনি ইরেজারটা ক্লিক করে প্রথমে ফাংশন অফ করলেন, ড্র ট্যাবে ক্লিক করে এটা ড্র করে দিবেন, ড্র করে দিয়ে আবার ফাংশন অফ করে এখান থেকে আবার নিজেদের মধ্যে কাজগুলো করে নেবেন, ঠিক আছে। আর এই যে ট্যাবলটাকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে ট্যাবলটাকে বিভিন্ন রকম ডিজাইনে রূপান্তর করতে পারেন, এই বিষয়গুলো। এরপর আসতেছে পিকচার। আমরা যখন সিভি রেডি করি বা বিভিন্ন কাজের মধ্যে পিকচার আমরা ইনসার্ট করতে হয় আমাদের ডকুমেন্টের মধ্যে। পিকচারে ক্লিক করব, ডকুমেন্টটা কোথায় রাখছি, যে আমি যে ছবিটা আনবো ছবিটা কোথায় রাখছি, আমি ওই যেখানে ছবিটা জমা রাখছি করে নিলাম। এই ছবিটা আমি পেজ ড্রাইভে যে ফাইলটা আমি আমাদের ফাইলের মধ্যে ইনসার্ট করব, ক্লিক করলাম, চলে আসছে। এটাকে আবার চাইলে ছোট বড় করতে পারি, কর্নারে ক্লিক করে মাউসটা শিফট ধরে যখন ভেতর দিকে নিব ছোট হয়ে যাচ্ছে, দেখেন। তাহলে তো আমি ছবিটাকে ছোট করতে পারি। দেখেন কর্নারে যখন চেপে ধরবো তখন প্লাস চিহ্ন হয়ে গেছে, প্লাস চিহ্ন হলে শিফট চেপে ধরে যখন বাইরের দিকে টানবো তখন বড় হবে, ভেতরের দিকে হলে ছোট হবে, মানে জুম ইন জুম আউটটা হবে আর কি। হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, যে মাত্র আমি একটা পিকচার আমাদের ফাইলের মধ্যে ইনসার্ট করলাম, সাথে সাথে ফরম্যাট নামে একটা ট্যাব কিন্তু চলে আসছে। এটার কাজ হলো পিকচারকে বিভিন্ন রকম এডিট করা। এই পিকচারটাকে আমরা চাইলে এখান থেকে ফাইলটাকে ব্রাইটনেস বাড়ানো কমানো, এই বিভিন্ন কাজগুলো করতে পারি, ঠিক আছে, পিকচারটাকে এডিট করা আর কি। আর এখানে চাইলে আমি পিকচারটাকে কি করতে পারি, এরকম বর্ডার দিতে পারি, এরকম আর কি। হ্যাঁ, বিভিন্ন কাজগুলো করা যায়, এগুলো সবগুলা পিকচারকে বিভিন্ন রকম এডিট করা। আর পিকচারটাকে চাইলে আমরা এখান থেকে সাইজটা এখান থেকেও ভ্যালু করে দিতে পারি, সমস্যা নেই, আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা এখান থেকেও ভ্যালু করতে পারি, ঠিক আছে। এরপর আসতেছে ইনসার্টের মধ্যে ক্লিপারের মধ্যে ক্লিক করলাম। আমরা তো এটা আমাদের নিজস্ব একটা ছবি বা যখন একটা পিকচার এডিট করে আনলাম, ক্লিপারের মধ্যে কিন্তু নিজস্ব ছবিগুলো না, যেগুলো সফটওয়্যারে থাকবে, গোতে ক্লিক করলাম, সাথে সাথে অনেকগুলো পিকচার এখানে চলে আসছে। দেখেন আমাদের কোনো কারণে যদি কোনো একটা কাজের মধ্যে ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন রেডি করার সময় ছবির মাধ্যমে রেডি করতে হয়, ঠিক না? ধরেন যে একটা ঘরের ছবিটা চলে আসলো এখানে, তাহলে এখানে ধরেন পাশে ঘর লিখে দিলেন, তাহলে কোনটা ঘর, এভাবে করে প্রশ্ন রেডির সময় এই ধরনের পিকচারগুলো সাধারণত প্রয়োজন হয়। এখানে যদি থাকে তাহলে আপনি ইনসার্ট করে কাজ করতে পারেন, না থাকলে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে পিকচারটা এখানে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। এরপর আসতেছে শেপস এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের এখানে অনেকগুলো শেপস আছে।
যেটা যেভাবে আছে ওইভাবে কিন্তু ড্র হয়। আমি যদি এরো চিহ্ন এটা ড্র করতে চাই, ক্লিক করলাম, মাউস পয়েন্টার টেনে ধরবো, চলে আসছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, এই শেপস ড্র করার সাথে সাথে ফরম্যাট একটা টুলস বার কিন্তু চলে আসে। এটার অর্থ হলো যে আমাদের চাইলে আমরা এগুলা কালার গুলা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবো। এরপরে এখান থেকে হ্যাঁ, এখন এখন আসতেছে আপনার শেপস এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা হয়তো অনেকেই জানি না, যে এখানে স্কেলের পরে গিয়ে এখানে একটা অবশ্য আমরা রোলার কিন্তু মেইনটেনেন্স করা, ঠিক না? এখানে কি লেখা যাচ্ছে এই জায়গাটাতে? আচ্ছা না, এখানে যদি লিখতে চাই আমি, যে কোনো কারণে আমি ওইখানে লিখতে হচ্ছে, তাহলে আমি এখান থেকে টেক্সট বক্সটা নিব। প্রথমে আগে ড্র করব টেক্সট বক্সটা। ড্র করার পর আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী যা যা লেখার দরকার লিখে নিলাম, ঠিক আছে? এখন পিন দিতে গেলে তো বক্সটা চলে আসবে, ঠিক না? বক্স আমি পিনটা আনবো না, জাস্ট লেখাগুলাই থাকবে। বক্সে ক্লিক করে রাইট ক্লিক করব, ফরম্যাট শেপসে গিয়ে এখান থেকে একটু করে দেখাই, আমি কালারটা নান করে দিব। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, আমি একদম প্রথম থেকে আসতেছি এই ফাংশনটা, যেহেতু আমার বুঝতে কষ্ট হয়েছে। হ্যাঁ, ইনসার্টে গেলাম, শেপসে গেলাম, এখান থেকে আপনার টেক্সট বক্স ক্লিক করলাম। আমার স্কেলের মধ্যে জি 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 টেক্সট বক্স ক্লিক করলাম। ক্লিক করার পর আমার প্রয়োজন অনুসারে আমি টেক্সট বক্সের ভিতরে কোথায় গেল, হ্যাঁ টেক্সট বক্সের ভিতরে লেখা টাইপ করলাম, প্রয়োজন অনুসারে লিখে ফেললাম, ঠিক আছে? কিন্তু আমার প্রিন্টের মধ্যে বক্সটা আনবো না, প্রিন্টের মধ্যে বক্স আনবো না, জাস্ট লেখাগুলাই আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে বক্সটা তুলে দেওয়ার জন্য বক্সে সিলেক্ট করে রাইট ক্লিক, ফরম্যাট শেপসে ক্লিক করব। এখান থেকে কালারের মধ্যে গিয়ে এখানে ব্ল্যাক কালার আছে না, ব্ল্যাক কালারটা আমরা নান করে দিব, সাদা কালার করে দিব আর কি, ক্লোজ করে দিব। দেখেন ব্ল্যাক কালারটা উঠে গেছে, তাতে বক্সটা ঠিকই আছে, বাট কালারটা নাই, বক্সের কালারটা ব্ল্যাক নাই বিধায় দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা হলো শেপসের কাজ। এরপর আসতেছে স্মার্ট আর্ট। আমরা অনেক সময় যখন কাজ করি, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে স্মার্ট আর্টের এই ধরনের ফাংশনগুলো দেখা যায়। যারা আপনাদের মধ্যে যদি টিচার কেউ থেকে থাকেন, সায়েন্সের বিভিন্ন রকম এই ধরনের এগুলা আছে কিন্তু। হ্যাঁ, এখন ধরেন এখানের ভেতরে আপনারা চাইলে এগুলা লিখতে পারেন। হ্যাঁ, মানে আপনাদের প্রয়োজন। জি জি, এটা এটা এই যে আমরা এখান থেকে যখন শেপস গুলো আনলাম, সাথে সাথে দেখেন শেপস এর জন্য ডিজাইন একটা ট্যাব, ফরম্যাট একটা ট্যাব চলে আসছে। এই ডিজাইন আর ফরম্যাটের মাধ্যমে আমরা এখান থেকে কালার চেঞ্জ করা, বিভিন্ন রকম এই বিষয়গুলো পাবেন আর কি। হ্যাঁ, এখানে দেখেন ক্লিক করলে অনেক বিষয়গুলো আছে, এগুলো আপনার যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন। তার থেকে এগুলো ড্র করতে গেলে অনেক সময় প্রয়োজন, ড্র না করে এখান থেকে ডিজাইনটা কালেকশন করবেন, জাস্ট লেখা টাইপ করে কাজে লাগাবেন, এটাই। আর অন্য কোনো কাজ নাই, বুঝতে পারছেন? আমার প্রয়োজন হলে ব্যবহার করবেন। এগুলা খুব ডিপলি কাজ, যার কারণে এগুলো তেমন প্রয়োজন হয় না, তারপরে হলে ব্যবহার করবেন। আর একটা বিষয় হলো তাপমাত্রার বিষয়টা। আপনারা যখন এই যে বিভিন্ন রকম এই ধরনের করে শো করেন, আমরা ক্রিকেট খেলা তো দেখি, ঠিক না? অনেক সময় এগুলা দেখেন লাইন, উইকেট চলে গেলে কিন্তু এভাবে করে কিন্তু শো করে রানের বিষয়গুলা। এই যে গ্রাফ, এগুলোকে গ্রাফগুলা চাইলে আপনারা এখান থেকেও ইউজ করতে পারেন, গ্রাফ, বিভিন্ন রকম গ্রাফগুলা। আস্তে দেখেন, এটা হলো এক্সেল একটা শীটের উপর গ্রাফটা হয়ে গেছে, অটো কালেকশন করছে আর কি একটা এক্সেল শীটের উপর, বুঝতে পারছেন? এরপর আসতেছে আপনার হেডার ফুটার। হেডার ফুটারের মধ্যে আমরা জানি আমাদের ডকুমেন্টের উপরে হেডিং দেওয়া যায় হেডারের মাধ্যমে, আর ডকুমেন্টের নিচে ফুটারের মধ্যে পেজ নাম্বার বা বিভিন্ন রকম নাম বা ঠিকানাগুলো দেওয়া যায়, ঠিক আছে? এখন হেডার থাকবে উপরে, আমরা ডকুমেন্টের উপরে কি দিব? অবশ্যই হেডিং দিব। এখানে বিভিন্ন রকম হেডিং গুলো আছে, আমরা এখান থেকে যে কোনো একটা হেডিং যেটা আমার পছন্দ হয়, যে আমার প্রয়োজন হয়, যেমন আমি এটা দিলাম টাইপ ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেলের মধ্যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ধরেন আমরা ক্লাস শেষে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছি, অ্যাসাইনমেন্টের উপরে আপনারা সাবজেক্টের নামটা দিয়ে দিলেন আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এটা কিন্তু আপনারা হেডারের মাধ্যমে কিন্তু দিতে হবে, ঠিক আছে? এরপর আসছে ফুটার। ফুটারের মধ্যে গিয়ে আপনারা পেজ নাম্বার দিবেন, ধরেন পেজ নাম্বার দিবেন, পেজ নাম্বার দিলে এই ফুটারটা ইউজ করলে হয়। আর যদি মনে করেন পেজ নাম্বারের পাশাপাশি আপনি নিজের নামটা বা কিছু একটা লিখবেন বা ঠিকানা লিখবেন, তাহলে ক্লিক করলেন, পেজ নাম্বারটাও অটো চলে আসলো। এটা নাম্বার অফ পেজ 2,
ওয়ানটা ওয়ান আসতো এভাবে করে 3 4 অটোমেটিকলি পড়বে। তার থেকে হেডার আর ফোটারের মধ্যে যদি একবার টাইপ করে দেন অটোমেটিকলি প্রত্যেক পেজের মধ্যে এভাবে আসতেই থাকবে। এখানে ধরেন আপনার নামটা দিব আনিস, একটা নাম দিলাম, ঠিক আছে। দেখেন দেখেন একটা বিষয়, পেজ নাম্বার 1 আনিস, এদিকে হেডারের মধ্যে কি আছে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। পেজ নাম্বার 2 আনিস, হেডার ঠিক আছে। পেজ নাম্বার 3 এভাবে করে আসতে বাই সিরিয়াল যতগুলা পেজ হবে আসতেই থাকবে, ঠিক আছে। এরপরে আসতেছে পেজ নাম্বার। আমরা একটু আগে ফোটারের মধ্যে জি একটু বলেন। না একবার দিলে বাকিগুলো রিপিট হতে থাকবে। জি জি একবার দিলেই হবে, বাকিগুলো অটোমেটিকলি চলে যাবে আমরা যত পেজ হবে। জি জি এরপর আসতেছে রিপিট হবে আর কি। জি জি এরপর আসতেছে আপনার পেজ নাম্বার। পেজ নাম্বারের মধ্যে দেখেন আমরা ফুটারের মাধ্যমে পেজ নাম্বার দিচ্ছি, আপনি চাইলে শুধু পেজ নাম্বার দিতে পারেন। আপনি হেডার না দিয়ে টপ অফ পেজের উপরে নাম্বার দিবেন। নামটা কোথায় দিবেন? ডানে, বামে এবং মধ্যখানে, লেফট রাইট সেন্টার আর কি। হ্যাঁ, চাইলে পেজ নাম্বার এভাবে করে দিতে পারেন। এখানে অনেক রকম করে আছে, দেখেন বিভিন্ন রকম করে শো করছে। তো আপনি চাইলে এখান থেকে পেজ নাম্বার দিলে উপরে পেজ নাম্বার চলে আসবে। বটম অফ পেজ আপনি ফুটার না দিয়ে পেজের নিচে এখান থেকে এই ফাংশনের সাহায্যে চাইলে নাম্বার দিতে পারেন, ঠিক আছে। মানে একই কাজ দুই দিকে দিছে আর কি। একই কাজ দুই দিকে দেওয়ার কারণে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একই কাজ বেশ কয়েক জায়গায় দিয়ে থাকে। টেক্সট বক্স আপনি ধরেন একটা পেজের মধ্যে সিম্পল কিছু লেখা টাইপ করবেন, এটা সৌন্দর্যের জন্য একটা টেক্সট বক্স ইউজ করবেন। আপনি চাইলে এই টেক্সট বক্স এখান থেকে যে কোনো একটা টেক্সট বক্স ইউজ করলে ডিজাইনটা অটোমেটিকলি চলে আসলো। তাহলে এখানে ভেতরে আপনি টাইপ করে দিলেন। হ্যাঁ, তো এখন কিন্তু একটা প্রশ্ন হলো টেক্সট বক্স এখানে মাত্র 5-6 লাইন। আমরা টেক্সট বক্সটা যদি একটু বেশি বড় হয় তখন কি হবে? হ্যাঁ, এটা টাইপ করে বক্সের ডিজাইনটা ঠিক থাকবে, পুরো পেজের মধ্যে চলে আসবে, বুঝতে পারছেন। এরপর আসতেছে ওয়াটার। ওয়াটার বোঝাচ্ছে যে এখান থেকে আপনি চাইলে একটা ডিজাইন আইটি জোন, আমি একটা আমাদের প্রতিষ্ঠানের নামটা দিলাম আইটি জোন, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওয়াটারে ক্লিক করলাম। সাথে সাথে যে এই হ্যাঁ বলেন, সাথে সাথে এখানে আমি যে ফাংশনটা ক্লিক করছি ওই ধরনের করে আইটি জোনটা শো করতেছে, বুঝতে পারছেন। এরপর আছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ আজকে আসলে ফাংশন একটু বেশি হয়ে গেলে জাস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়, হ্যাঁ, আগামী ক্লাসে আমাকে এই সম্পর্ক প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন। এগুলার মধ্যে যদি কোনটা যদি বুঝতে সমস্যা হয়, কারণ এগুলা তো ধরেন আমি ধরতে গেলে এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সে প্রায় 8টা ক্লাস আজকে একদিনে নিতে হচ্ছে। এতটুকু পর্যন্ত যাওয়ার জন্য প্রায় আমাদের 8 ক্লাস 15 দিন ব্যয় হয় আর কি। তো আমাদের তো ধরেন সিলেবাস শেষ করতে হবে, এখন তো কিছু করার নাই, সেজন্য একটু দ্রুত শেষ করতে হবে, বুঝতে পারছেন। এখন কথা হলো আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই যে এখানে ধরেন এই ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপের মধ্যে আইটা আমি একটা ডিজাইন দিব, দেখেন বুঝতে পারছেন। এই ধরনের করে এখান থেকে ড্রপ ক্যাপের মাধ্যমে ইংলিশ পত্রিকা সাধারণত এভাবে করে দেখা যায়, একটা অক্ষর বড় থাকে, এরপরে বাকিগুলো ছোট থাকে, এভাবে আর কি। হ্যাঁ, আর ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমের অর্থ হলো যে আপনি টাইপ করতেছেন, হঠাৎ করে আপনার এই প্যারাগ্রাফের মধ্যে আজকের ডেটটা টাইপ করতে হচ্ছে। আপনি আজকের ডেটটা টাইপ না করে সরাসরি কম্পিউটারে গিয়ে এখানে সবগুলো আজকের ডেট বিভিন্ন সিস্টেম করে সাজাইছে। আপনার থেকে যেটা প্রয়োজন হয় বা যেটা আপনি প্রয়োজন মনে করেন সিলেক্ট করে দিয়ে ওকে করবেন, আর টাইপ করতে হবে না, অটোমেটিকলি এখানে সব চলে আসতেছে। হ্যাঁ, এরপর আসছে ইকুয়েশন। ইকুয়েশন মানে সূত্র। আপনি প্রশ্ন টাইপ করতেছেন, একটা সূত্র মিলে গেছে, জাস্ট ক্লিক করবেন, চলে আসছে। তো এখানে ধরেন এর পরিবর্তে এক্স হবে, ধরে নিলাম, বি এর পরিবর্তে ওয়াই হবে, সি এর পরিবর্তে জেড হইতে পারে, জেড। এভাবে করে আমরা সূত্রগুলা এখান থেকে ইউজ করতে পারি, বুঝতে পারছেন। সিম্বল। সিম্বল হলো আমাদের যখন আমরা কিবোর্ডে টাইপ করতে যাই অনেক সময় অনেকগুলা অক্ষর এখানে খুঁজে পাওয়া যায় না কিবোর্ডের মধ্যে, তখন ওইগুলা সিম্বল আকারে এখানে কিন্তু দেওয়া থাকে। মোর সিম্বলে ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলা সিম্বল চলে আসছে। এখান থেকে চাইলে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে ইনসার্ট দিব, সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে চলে আসছে। এটা একটু দেখাচ্ছে আরো, ধরেন এটা কিবোর্ডে পাচ্ছেন না, এই সিম্বলটা কিবোর্ডে পাচ্ছেন না, ক্লিক করবেন, চলে আসছে। দেখেন বড় করে দিচ্ছি আপনাদের দেখার সাথে, চলে আসছে। আবার ইনসার্টে গেলাম, সিম্বলে গেলাম, এখানে ধরেন এই জিনিসটা কিবোর্ডে পাচ্ছেন না, চলে আসছে।
তাতে জাস্ট ক্লিক করবো, চলে আসতেছে কিন্তু সিম্বলটা। হ্যাঁ, মোর সিম্বলে যাওয়ার পর এখানে অনেকগুলো সিম্বল আছে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখান থেকে সিলেক্ট করবো, ক্লিক করবো, চলে আসছে, সিলেক্ট করবো, ক্লিক করবো, চলে আসছে। এখানে একটা একটা আসতে আছে। হ্যাঁ, তো আজকে আমাদের ইনশাল্লাহ ক্লাস এতটুকু থাক। আগামী ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা শেষ করবো, এরপর ক্লাসে আমরা এক্সেলে যাব, মাইক্রোসফট এক্সেল। তো আমরা জি স্যার, জি স্যার। প্র্যাকটিক্যালটা 4 ক্লাসে শেষ করবো। প্র্যাকটিক্যাল হলো যেহেতু গুরুত্বপূর্ণ, কেন বলছিলাম, যেহেতু আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সের থেকে বায়োডাটা কনফার্ম নেবে, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালটা এই কোর্সের এই সাবজেক্টের প্র্যাকটিক্যালটা ভালো করে শিখতে হবে, যেন আমাদের বায়োডাটা, ইংরেজি বায়োডাটা বা বাংলা বায়োডাটা যেটাই করতে বলো না কেন, খুব সহজে আমরা কাজটা করতে পারি। আর থিওরিক্যাল ক্লাসটা আমি একদিনে শেষ করে দিব। 5 ক্লাস বা 6 ক্লাস নিব, আমরা 5 ক্লাসের টার্গেট নিচ্ছি। যদি প্রয়োজন হয় আপনাদের আমরা ক্লাস আরেকটা বেশি দিব, কোনো সমস্যা নেই। মানে 4 ক্লাসে একটা সাবজেক্ট শেষ করার একটা সিস্টেম করে রাখছি আমরা সিলেবাসের মধ্যে, কিন্তু আপনাদের এই কোর্সের মধ্যে 5 ক্লাস ধরছি। যদি প্রয়োজন হয় আমি এক্সট্রা ক্লাস দিব। এক্সট্রা ক্লাসটা কিন্তু শনিবার হবে না, এক্সট্রা ক্লাস দিলে যেহেতু আমাদের সময় কম, সেটা বুধবার বা মঙ্গলবার যে কোনো একটা সময় আমরা গ্রুপে আপডেট করে দিব যে আমাদের এক্সট্রা ক্লাসটা এই টাইমে হবে, যেহেতু আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সটা সম্পন্ন করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি জি। তো আজকে যতটুকু করাইছি, আপনাদের বাসায় কম্পিউটার থাকলে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে আগামী ক্লাসে প্রশ্ন উত্তর করবেন, যে আমরা ফাইল মেনুতে বা হোম ইনসার্ট মেনুতে এই কয়েকটা ফাংশন পাচ্ছেন, এগুলো একটু আবার বলে দেন, ঠিক আছে? তাহলে আমি আগামী ক্লাসে এগুলো অ্যাড করব। ভিডিওটা কি থাকবে? হ্যাঁ, ভিডিওটা ইনশাল্লাহ থাকবে। আমাদের ভিডিও করা আছে ইতিমধ্যে, আমরা ওই ভিডিওটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, আর এই ভিডিওটা কালকে এডিট করতে হবে, এডিট করে দিব, সমস্যা নেই। জি জি। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী ক্লাসে অবশ্যই থাকবেন। এখানে তো এই বেশ কয়েকজন আসছে। আচ্ছা ভাই, ওই সিলেবাসটা দিয়ে দিলে ভালো হতো আর কি। সিলেবাস কি কি থাকবে? হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাস শেষ করে একটু পর আপনাদেরকে এই সাবজেক্টের আমার মনে হয় সাবজেক্ট একটা একটা করে সিলেবাস দিলে বেটার হবে, কারণ সবগুলা দিলে মাথায় চাপ হয়ে যাবে, ঠিক না? আমরা মাথায় চাপ নেওয়ার দরকার নাই, মাথায় কোনো চাপ নেওয়ার দরকার নাই। সবাই চাকরি করতেছি বা বিভিন্ন রকম অবশ্যই একটা প্রফেশনে আছে, যেহেতু সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা, এই কোর্সটা করার মূলত হলো আমাদের একটা সনদ প্রয়োজন। এক কথা শেষ, একটা সনদ প্রয়োজন। কেন? আমরা নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা আমরা এমপিভুক্ত করতে হবে, এটাই তো সবার লক্ষ্য, ঠিক না? জি 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 স্যার, জি স্যার। জি, সনদ প্রয়োজন ঠিক আছে যেহেতু। স্যার। হুম, হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি জি। আমরা এই টপিক থেকে কি আপনার ভাইবা বেশি হতে পারে বা প্র্যাকটিক্যাল? জি জি, আমি আগে বলছি, এই প্রথম সেমিস্টারে 6টা পরীক্ষা হবে। 6টা পরীক্ষা থেকে আপনাদের এই যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্ট থেকে বাধ্যতামূলক আপনাদের প্র্যাকটিক্যাল নিবেই। আর এই যে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন ওই সাবজেক্টটা ক্লাস আমি নিব, অন্যান্য সাবজেক্টের মধ্যে টিচার চেঞ্জ হবে। তো এই দুইটা সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের প্র্যাকটিক্যাল বেশি হবে, সেই জন্য এই দুইটা সাবজেক্ট আমরা প্র্যাকটিক্যালে বেশি জোর দিব, যেটা আমরা বিগত সময় দেখছি। কারণ এই সাবজেক্টগুলোর টিচার বেশি, এই সাবজেক্টগুলোর কম্পিউটার যেগুলো ওদের ভালো আছে, মানে ভালো কম্পিউটার যেগুলো আছে ওগুলো এই সাবজেক্টগুলো দিয়ে ওনারা হাতে কলমে প্র্যাকটিক্যাল কম্পিউটারে করাই, আমরা যেটা দেখছিলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই দুইটা সাবজেক্টে যদি আপনারা প্র্যাকটিক্যাল ভালো করেন, একই টিচার 6টা সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেবে, বাকিগুলোর মধ্যে উনি ক্যালকুলেশন করে নাম্বার দিয়ে ফেলবে, যেটা আমরা বিগত সময় দেখলাম আর কি। হ্যাঁ, আর আপনাদের জন্য একটা সুখবর হলো কি জানেন, এই কোর্সের মধ্যে আল্লাহর রহমতে মোটামুটি আপনারা প্রিপারেশন যদি 1 সপ্তাহ করে যদি করেন, A+ পাওয়াটা বা জিপিএ 4 পাওয়াটা কোনো ব্যাপারই না। 4 থেকে 4 এর মধ্যে 4 চলে আসবে ইনশাল্লাহ। 1 সপ্তাহ করে পড়লে হবে একটা সাবজেক্টের জন্য প্রিপারেশন। ক্লাসগুলো করে যাবেন, 1 সপ্তাহ করে ভালো করে প্রিপারেশন নেবেন একটা সাবজেক্টের মধ্যে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আর আমরা স্যার পরীক্ষাগুলো কি স্যার, জি কি বলেন? পরীক্ষাগুলো কি অনলাইনে হবে নাকি না, হাতে পরীক্ষাগুলো হাতে কলমে হবে, অফলাইনে হবে। ক্লাস তো আসলে এটা তো অফলাইন ক্লাস, যে এগুলো হলো সবাই ধরেন চাকরিজীবী, এখন রাঙ্গামাটি খাগড়াছড়ি বিভিন্ন জায়গা থেকে ভর্তি হয়েছে, এখানে এসে তো অফলাইন ক্লাস কেউ করতে পারে না। আমাদের গত বেচটা কিন্তু অফলাইন ছিল, ওনারা আমাদেরকে বাধ্যগত পরে প্রথম সেমিস্টার শেষ হওয়ার পর ওইখানে প্র্যাকটিক্যাল রুমের মধ্যে সবাই বলতে, স্যার আমরা অফলাইন ক্লাস বন্ধ করে ফেলেন, আমাদের অনলাইন দেন, অনলাইন দিলে আমরা আরো কিছু স্টুডেন্ট মানে ক্লাস করতে পারবো। আমাদের তো কোনো সমস্যা নাই, অফলাইন দিলে যখন আমরা হোয়াইট বোর্ডে লিখতে যাব তখন তা অনলাইন ক্লাস করাইতে পারবো না। এখানে অনলাইন ক্লাসটাই জাস্ট অনলাইন হচ্ছে, বাকি সবগুলো কিন্তু অফলাইন সাপোর্ট পাচ্ছেন। আপনাদের পরীক্ষা হবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, ওইখানে হাতে এটা ভালো হবে, ভালো হবে। জি, ওইখানে অফলাইনে পরীক্ষা হবে, জাস্ট পরীক্ষার সময় আসতে হবে, বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আর আপনাদের আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমি এখনের ভেতর যদি নাও পারি, আমি অফিস তো বন্ধ করে দিয়েছি, আমি ক্লাস নেওয়ার জন্য বসে আছি আপনাদের। তো কালকের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এই যে পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব, বিগত সনের প্রশ্ন, সাজেশন
তারপরে এই সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাদের এই আপনার লেকচার শিট, প্র্যাকটিক্যাল শিটগুলা মোটামুটি সবকিছু আপনাদেরকে কি করব, আপলোড করে দিব, বুঝতে পারছেন? গুগল ড্রাইভ শেয়ার করে দিব, আপনারা এগুলা দেখবেন। আর যেহেতু আমরা অবশ্যই সবাই একটা আশা নিয়ে ভর্তি হয়েছি, আমাদের অবশ্যই কিছু না কিছু প্রিপারেশন থাকতে হবে। এমন না যে একদম প্রিপারেশন ছাড়া কিন্তু সনদ পাবো, এটা কিন্তু ভাবা যাবে না কোনো অবস্থাতে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা সবকিছু দেওয়ার পরও আমার মনে হয় এক সেমিস্টারের জন্য একটা করে বই লাগবে। এই প্রথম সেমিস্টারের বইয়ের দাম মনে হয় 6 সাবজেক্ট মিলে একটা বই আর কি, 500 টাকা নাকি 450 টাকা নেয়, আন্দর পেলেও পাবেন। আর আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব প্রাইম পাবলিকেশনের, আমাদের প্রতিষ্ঠানে একটা কার্ড সহ দিয়ে দিব, বলুন যে এই প্রতিষ্ঠান আমরা ভর্তি হয়েছি, স্যার আপনাদের নাম্বারটা দিয়েছে, আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখতে বলছে, বুঝতে পারছেন? তখন প্রতিষ্ঠানের জন্য একটা ডিসকাউন্ট যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? মিনিমাম 80 টাকা 100 টাকা একটা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, আমি গ্রুপে সব আপলোড দিব, আপনারা টেনশন নেওয়ার কিছু নাই। তো একটা বই যখন আপনারা কিনে নেবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সবকিছু দেওয়ার পরও অনলাইন থেকে পড়াটা কিন্তু হয় না। অফলাইনে যখন বইটা থাকবে দেখা যাচ্ছে যে আপনারা কিছু না কিছু একটু দেখবেন, উল্টায় দেখবেন, দেখলে দেখা যাচ্ছে যে কিছু জিনিস কনসেপ্ট ভালো হবে। তো আমার কথা হলো 6 সাবজেক্টে মিলে 560 টাকার একটা 500 টাকার একটা বই প্রথম সেমিস্টারে, দ্বিতীয় সেমিস্টারে 650 500 টাকার একটা বই আমরা কিনলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এটা তো জ্ঞান অর্জন, ঠিক না? আচ্ছা, পুরো বই তাহলে ওটা কিন্তু হবে না? বই শুধু 2টা কিনতে হবে, আমরা সবকিছু দিব, বই না কিনলে কোনো সমস্যা নাই। বাট আমার মনে হয় নিলে মনে হয় বেটার ভালো হবে, কারণ আমরা যখন পিডিএফ ফাইলগুলো দিব এগুলো প্রিন্ট করতে গেলে অনেক টাকা খরচ হবে, আমরা পুরো বই স্ক্যান করে দিয়েছি। সফট কপি চাইতে হার্ড কপি? হ্যাঁ, আমাদের বই আছে, আমাদের বইটা আপনারা সাজেশন পাবেন, সবকিছু পাবেন। আমাদের পাওয়ার পরেও যদি আপনারা একটা বই যদি 3-4 হাজার টাকার হতো একটা কথা ছিল, বই যেহেতু 2টা বই কিনতে হবে 2 সেমিস্টারের জন্য, তাহলে সামান্য টাকার বইটা কিনে নিলে আমার মনে হয় বেটার হবে যত সম্ভব। আর আমাদের থেকে ভিডিও, আমাদের থেকে ভিডিও রেকর্ড আলার মতো আপনারা 2টা করে পাবেন। আমাদের 24 সালের রেকর্ড গুলাও আছে, 25 সালের রেকর্ডও হচ্ছে, 25 সালের রেকর্ডটাও দিব, 24 সালের রেকর্ডও আমাদেরকে শেয়ার করে দিব, বুঝতে পারছেন? জি স্যার, জি জি, ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে, ধন্যবাদ, ভালো থাকবেন, সংযুক্ত থাকবেন। আর গ্রুপের মধ্যে আমরা ক্লাসের বিষয়গুলো আপডেট দিব, প্রতি শনিবার হবে। আজকে একটু লেট হওয়ার কারণ 2টা আছে। একটা কারণ হলো আমাদের 24 সেশনের লাস্ট একটা সাবজেক্টের ক্লাস হচ্ছে, উনি আসতে একটু 10 মিনিট লেট করে দিয়েছে অনলাইনের মধ্যে। তো উনি এসে আমার 8টা থেকে ক্লাসের মধ্যে চলে আসছে, 5 মিনিট লেট করে দিয়েছে সেই কারণে, না হলে আমি বসেছিলাম ক্লাসের জন্য, ওই একই ল্যাবে ক্লাস নিচ্ছে, তো উনি উঠবে তারপর আমি বসবো, ওনার ক্লাস ছিল 8টা পর্যন্ত, এখন উনি 8:15 দিকে ক্লাস শেষ করছে। যাক, সমস্যা নেই, নেক্সট টাইম এটা হবে না, দরকার আমরা আরো 10 মিনিট ক্লাস বা 15 মিনিট ক্লাস ঘোষণা করে দিব, পরে হবে, বুঝতে পারছেন? সমস্যা নেই। জি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ প্রিপারেশন নেবেন। আর আগামী ক্লাস অবশ্যই যা আজকে করাইছি, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন, নোট করবেন, একটু করে নোট করবেন, জিজ্ঞেস করবেন, শেখানোর জন্য কোনো আমাদের বাধা নাই। আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা যদি আজকে উত্তর দিতে না পারি বলবো যে আগামী ক্লাসে দিব, নোট থাকবে, কোনো সমস্যা নেই। গ্রুপে স্টাডি করেন, এই গ্রুপে প্রশ্ন করেন, ভাই এটা কিরকম, এরকম দেখবেন আমাদের মধ্যে থেকে উত্তর হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় গ্রুপে স্টাডি। হ্যাঁ স্যার একটু ভিডিওটা দিন। হ্যাঁ, ভিডিও আমি ওই গত বছরটা দিয়ে দিচ্ছি, এটা এডিট করবো, তো এডিট করে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের ওয়ালাইকুম আসসালাম।